ওকে স্টুডেন্টস, আমরা গতকাল স্টেরিওকেমিস্ট্রি অফ সাইক্লোহেক্সেন নিয়ে কথা বলছিলাম। আজকেও আমরা ওটা কন্টিনিউ করব। আসো আমরা গতকালের পর থেকে শুরু করে দেই। আমাদের গতকাল হলো আমরা বলেছিলাম যে চেয়ার ফর্ম থেকে কিভাবে বোট ফর্মে যাব, এবং চেয়ার ফর্ম থেকে যখন আমরা বোট ফর্মে যাই তখন আমাদের হলো অনেকগুলো কার্বনকে তার পজিশন থেকে চেঞ্জ করতে হয়, অবস্থানের পরিবর্তন ঘটাতে হয়। হ্যাঁ, অবস্থানের পরিবর্তন ঘটালে অনেকগুলো বন্ডেরও কিন্তু অবস্থান পরিবর্তন হয়, ফলে অনেক অনেক বন্ড একে অপরের খুব কাছে চলে যায়, কিছু কিছু বন্ড একে অপর থেকে দূরে চলে যায়। ঠিক আছে, তো যখনই কাছে বা দূরে যাবে তখন তাদের ইন্টারাকশনের পরিমাণটা চেঞ্জ হবে। ইন্টারাকশনের পরিমাণ যদি চেঞ্জ হয়, সো এতে তাদের এনার্জি হ্রাস বৃদ্ধি ঘটবে। সো এনার্জি যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাদের স্টেবিলিটি কি হবে, চেঞ্জ হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হলো যখনই আমরা সাইক্লোহেক্সেনের জন্য একটা কনফরমেশন থেকে আরেকটি কনফরমেশনে যাব, স্পেশালি যখন চেয়ার থেকে বোটে যাব, তখন তার কি পরিবর্তন হবে সেটা আগে আমরা কথা বলবো। এরপর দেখবো কোন কোন গ্রুপ অবস্থান পরিবর্তন হয়, এবং এর ফলে এই অবস্থান পরিবর্তনের ফলে ইন্টারাকশন প্যাটার্নটা কেমন হয়। ইন্টারাকশন প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাতে এনার্জির কিরকম হ্রাস বৃদ্ধি ঘটবে এবং স্টেবিলিটির কি ধরনের পরিবর্তন ঘটবে, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো। ওকে, আচ্ছা তাহলে আসো, এ হলো আমাদের চেয়ার ফর্ম। এই যে চেয়ার ফর্ম, এই যে চেয়ার ফর্মে আমরা হলো চেয়ার ফর্মে আমরা হলো এই যে নিচের যে সাইডটুকু আছে, বাম সাইডে যে নিচের পাশ যেটা আছে, এটাকে আমরা টেনে হলো গতকাল বলেছিলাম আমরা উপরে তুলে ফেলবো। হ্যাঁ, টেনে যদি আমরা উপরে তুলি তাহলে দেখো দুইটা হেডেই উপরের দিকে চলে যায়, তখন আমরা বোর্ড পেয়ে যাই। এই যে নিচের এইটাকে যদি আমি টেনে, এই যে বাম পাশের এটাকে টেনে আমি উপরে তুলে যাই, বাম পাশের এটাকে টেনে যখন আমরা উপরে তুলে ফেলি, তখন হলো আমরা, আচ্ছা, যখন আমরা এই বাম পাশের এটাকে টেনে উপরে তুলে দেই, যদি উপরে তুলে দেই তাহলে দেখো এই হেডটা অ্যাক্সিয়াল পজিশনটা উপরে চলে যাবে। এই যে অ্যাক্সিয়ালের যে হাইড্রোজেনটা আছে এটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে তখন আমাদের দেখা যাচ্ছে কি, এই যে দুইটা অ্যাক্সিয়াল, ডান পাশে যে উপরে যে অ্যাক্সিয়াল হাইড্রোজেন আছে আর বামের এটাকে যখন আমি পুশ করে উপরে উঠিয়ে দিলাম বামের হেডটাকে, তখন দুইটা হেড একই দিকে চলে গেলে, যে দেখা চেয়ারে দুইটা হেড এভাবে আছে। ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি আমাদের, এই যে বাম পাশের কার্বনে, এই যে এই কার্বনে যে হাইড্রোজেনটা ছিল অ্যাক্সিয়ালে সেটা, এবং ডান পাশের কার্বনের অ্যাক্সিয়াল হাইড্রোজেন একে অপরের ক্লোজে চলে আসবে, এই যে এস এবং এফ দ্বারা যেটাকে বোঝানো আছে। ঠিক আছে, তাহলে এই এস এবং এফ যখন দুইটা ক্লোজ চলে আসবে, একে অপরের কাছাকাছি চলে আসবে, তখন ওদের মধ্যে একটা ইন্টারাকশন হবে। কি ধরনের ইন্টারাকশন? এগুলোকে বলা হয়, যে বোর্ডে যে ধরনের ইন্টারাকশন এগুলোকে বলা হয় নন বন্ডেড ইন্টারাকশন। আবার বলছি, হ্যাঁ, এই যে দেখো এস এবং এফ, এস হাইড্রোজেন এবং হলো এফ হাইড্রোজেন, এই দুই হাইড্রোজেন কিন্তু একে অপরের সাথে বন্ডেড না। সো বোটের মধ্যে যে ইন্টারাকশন এগুলোকে বলা হয় নন বন্ডেড ইন্টারাকশন। ঠিক আছে, বাট এই এস এবং এফ এর মধ্যে আলাদা করে একটা নাম আছে এই ইন্টারাকশনটা। ঠিক আছে, এই আলাদা ইন্টারাকশনটার নাম হলো, আমরা এটাকে বলি ফ্লাগ পোল ইন্টারাকশন, বা যদি ইন ডিটেলস বলতে চাই একটু বড় করে, তখন আমরা এটাকে বলি বো স্পিরিট, আবার বলছি বো স্পিরিট ফ্লাগ পোল ইন্টারাকশন। ঠিক আছে, আমরা এস এবং এফ এর মধ্যে যে ইন্টারাকশন সেটাকে বলছি বো স্পিরিট ফ্লাগ পোল ইন্টারাকশন। ওকে, আচ্ছা, বা এটাকে সংক্ষেপে বলতে পারো তুমি ফ্লাগ পোল ইন্টারাকশন, অর্থাৎ পতাকা দণ্ড ইন্টারাকশন। ওকে, ফ্লাগ পোল, পতাকা দণ্ড ইন্টারাকশন। ওকে, আমি একটু পরে বলবো, পরবর্তী স্লাইডে আর একটু সুন্দর করে দেখাবো যে এই ইন্টারাকশন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, আর ডিটেলস বলবো। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, শিখলাম যে যখন আমরা চেয়ার থেকে বোটে যাই, চেয়ারকে কি করতে হয়, বাম পাশে আমি যেভাবে দেখিয়েছি বাম পাশের মাথাটাকে উপরে তুলে দিতে হয়। দুটা মাথা যখন একসাথে চলে যায় তখন আমরা এই কনফরমেশনটাকে বলি বোট কনফরমেশন। ওকে, আচ্ছা, এই বোট কনফরমেশনে হলো দেখা যাচ্ছে কি, বামের কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন এটাকে আমরা অ্যাক্সিয়াল পজিশনে যেটা আছে সেটাকে এস দ্বারা ডিনোট করলাম, আর ডানের কার্বনে যে হাইড্রোজেন আছে এটাকে ছোট হাতের এফ দ্বারা ডিনোট করলাম। এই এস এবং এফ এর মধ্যে একটা ইন্টারাকশন, এটা হলো নন বন্ডেড ইন্টারাকশন। দেখো এস এবং এফ পরস্পরের সাথে বন্ডেড না, সো এই ইন্টারাকশনটাকে আমরা বলতে পারি নন বন্ডেড ইন্টারাকশন। ওকে, আচ্ছা, এটাকে নাম কি বলি, এটার পূর্ণ নাম হলো বো-স্পিরিট ফ্লাগ পোল ইন্টারাকশন, অথবা তুমি সংক্ষেপে বলতে পারো ফ্লাগ পোল ইন্টারাকশন। ওকে, আচ্ছা, আলাদা করে কিন্তু টিকা আসে তোমাদের এক্সামে যে ফ্লাগ পোল ইন্টারাকশন কি। তাহলে আমরা নেক্সট বলবো, স্লাইডগুলো তার একটু দেখিয়ে আমি ওখানে যাচ্ছি, ফ্লাগ পোল ইন্টারাকশন কি ওখানে আমি পরে বলবো। ওকে, আচ্ছা, আরেকটা হলো এই যে দেখো নিচে যে কার্বন গুলো আছে, এই যে দেখো বোর্ডে আমি যে এই যে পেন্সিল দ্বারা তোমাদেরকে ইন্ডিকেট করছি, হ্যাঁ,
এই যে নিচে যে কার্বন এবং এই যে 4টা কার্বন দেখো নিচে পাশাপাশি, এই যে সামনে পিছনে 2টা কার্বন, এখানেও সামনে পিছনে 2টা কার্বন। ওকে, তাহলে এই যে কার্বনের সঙ্গে অ্যাক্সিয়াল অবস্থানে যে হাইড্রোজেন গুলো আছে, আমি এগুলোকে ছোট হাতের এক্স দ্বারা ডিনোট করেছি। এই ছোট হাতের এক্স দ্বারা যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে, এদের মধ্যে হলো ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন আছে। তোমরা জানো ইক্লিপস কনফর্মেশন কোনটা, আমি একটু পরে আবার দেখাবো। ইক্লিপস, এটা আগেও লেকচার গুলোতে দিয়েছি, ওকে আজকে আবার একটু দেখাবো। ইক্লিপস ইন্টারঅ্যাকশন কোনটা? ইক্লিপস হলো যে 2টা গ্রুপ যদি পরস্পরের খুব কাছাকাছি একদম উপরে অবস্থান করে অথবা খুবই নিকটে অবস্থান করে, তখন যে ইন্টারঅ্যাকশন জড়িত, সেই ইন্টারঅ্যাকশন জড়িত বিশিষ্ট কনফর্মেশনটাকে আমরা বলি ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন বা ইক্লিপসড বন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, আমরা বুঝতেছি হলো বোর্ডের মধ্যে 2 ধরনের নন বন্ডেড ইন্টারঅ্যাকশন আছে। হ্যাঁ, আমরা সংক্ষেপে বলতে পারি বোর্ডের মধ্যে নন বন্ডেড ইন্টারঅ্যাকশন ইনভলভ। চেয়ারের মধ্যে এই ধরনের নন বন্ডেড ইন্টারঅ্যাকশন নেই। ক্লিয়ার? আবার বলছি, বোর্ডের মধ্যে নন বন্ডেড ইন্টারঅ্যাকশন বিদ্যমান, চেয়ারের মধ্যে এই ধরনের নন বন্ডেড ইন্টারঅ্যাকশন নাই। আচ্ছা, এখন আলো ইন্টারঅ্যাকশন কিন্তু 2 রকম হতে পারে, একটা হলো অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন আর একটা হলো রিপালসিভ ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, শুধু ইন্টারঅ্যাকশন বললেই তোমার মাথায় এটা নিলে কিন্তু হবে না যে ইন্টারঅ্যাকশন মানেই ওখানে রিপালশন ঘটবে, এনার্জি বেড়ে যাবে, স্টেবিলিটি কমে যাবে। ঠিক আছে, শুধু তা না, মাঝে মাঝে আমরা আবার দেখবো অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশনও হয়। ঠিক আছে, সো ইন্টারঅ্যাকশন বললে 2 ধরনের মাথায় নিতে হবে, একটা হলো অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন আর একটা হলো রিপালসিভ ইন্টারঅ্যাকশন। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা দেখছি এই যে ফ্লাগপোল ইন্টারঅ্যাকশন বলো আর ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন বলো, এগুলো দুইটাই নন বন্ডেড এবং দুইটাই হলো তোমার রিপালসিভ ইন্টারঅ্যাকশন। রিপালসিভ ইন্টারঅ্যাকশন হলে এনার্জি বেড়ে যায়। ঠিক আছে, এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যায়। তাহলে এই স্লাইড থেকে আমরা এইটুকু সিদ্ধান্ত নিতে পারি যে চেয়ারের মধ্যে কোনো নন বন্ডেড ইন্টারঅ্যাকশন নেই। ঠিক আছে, সাইক্লোহেক্সেন চেয়ার ফর্ম, নো সাবস্টিটিউটেড। ওকে, সাইক্লোহেক্সেন চেয়ার ফর্মে যদি আমি তাকাই, কোনো নন বন্ডেড ইন্টারঅ্যাকশন নাই, সো এতে কোনো এনার্জি বেড়ে যাচ্ছে না, এতে তাদের স্টেবিলিটি ডিস্টার্ব হচ্ছে না। কম্পেয়ার টু চেয়ার ফর্ম, if we focus our attention to the board conformation or board form, then we can see that here 2 types of non bonded interactions are possible. আবার বলছি, 2 types of non bonded interactions are possible in both form. In both form, এই নন বন্ডেড ইন্টারঅ্যাকশন গুলো কি কি, এই যে আমি নাম লিখে দিয়েছি নিচে দেখো, একটা নাম হলো বোস্ফেরিক ফ্লাগপোল ইন্টারঅ্যাকশন, আরেকটা নাম হলো ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন। তাহলে 2 ধরনের ইন্টারঅ্যাকশন আমরা বোর্ডে পেলাম, 2 ধরনের নন বন্ডেড ইন্টারঅ্যাকশন বোর্ডে পেলাম। এগুলো হলো, এই দুইটাই হলো রিপালসিভ ইন্টারঅ্যাকশন। রিপালসিভ ইন্টারঅ্যাকশনের ফলে এনার্জি বেড়ে যাবে, এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যাবে। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি চেয়ার এবং বোর্ডের মধ্যে কোনটা বেশি স্টেবল, আনসারটা হবে চেয়ার বেশি স্টেবল। কারণ কি, চেয়ারের মধ্যে কোনো নন বন্ডেড রিপালসিভ ইন্টারঅ্যাকশন বিদ্যমান নেই, বোর্ডের মধ্যে 2 ধরনের নন বন্ডেড রিপালসিভ ইন্টারঅ্যাকশন বিদ্যমান। এই ইন্টারঅ্যাকশন গুলোর নাম হলো বোস্ফেরিক ফ্লাগপোল ইন্টারঅ্যাকশন এবং হলো ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন। বোস্ফেরিক ফ্লাগপোল ইন্টারঅ্যাকশন কিসের মধ্যে আছে? এস এবং এফ এর মধ্যে। আর ইক্লিপসিং ইন্টারঅ্যাকশন কিসের মধ্যে আছে? এক্স এক্স, এই যে এক্স এক্স এর মধ্যে আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। আবার বলছি, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে যদি আমরা এক্সপ্লেইন করি ইন ডিটেলস তাহলে এরকম বলতে হবে, যখন আমরা চেয়ারের, এই যে এটা এখানে লিখে দেওয়া আছে, আমি এটা হলো এলিএল এর বই থেকে নিয়েছি, তোমরা এখান থেকেও দেখতে পারো, বই থেকেও দেখতে পারো, নো প্রবলেম, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু বাই ইয়োরসেলফ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারছি কি, যে চেয়ারের বাম পাশটাকে যদি আমরা পুশ করে উপরে তুলে দেই তাহলে দুটো মাথা এরকম হয়ে যাবে, তখন বোর্ড কনফর্মেশন পাবো। ওকে, এই ট্রান্সফরমেশনের ফলে, এই যে চেয়ার থেকে বোর্ডে গেল, এই ট্রান্সফরমেশনের ফলে সাম অ্যাঙ্গুলার ডিস্টরশন হবে। এই যে দেখো আমি এখানে রেড করে রেখেছি, সাম অ্যাঙ্গুলার ডিস্টরশন মানে কি, অ্যাঙ্গেলের কিছু পরিমাণ বিচ্যুতি ঘটবে, বিকৃতি ঘটবে। হ্যাঁ, অ্যাঙ্গুলার ডিস্টরশন, কিছু কিছু অ্যাঙ্গেলের, চেয়ারের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলের কিছুটা ডিস্টরশন হবে, পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এর ফলে সেভারাল বন্ডস হ্যাভ টু বি রোটেটেড, এবং এটা করার জন্য অনেকগুলা বন্ধনকে রোটেট করতে হবে। ঠিক আছে, রোটেট করতে হবে। এট দ্য সেম টাইম দ্য মলিকুল পাস থ্রু এ হাই পটেনশিয়াল এনার্জি, এবং এই যে ট্রান্সফরমেশন করতে গেলে দেখা যাবে কি, কোন একটা মলিকুল একটা হাই পটেনশিয়াল এনার্জি বিশিষ্ট কনফর্মেশনের মধ্য দিয়ে সে আরেকটাতে যেতে হবে। এই যে চেয়ার থেকে যখন বোটে আসবো, আবার বলছি, আমি যখন চেয়ার কনফর্মেশন থেকে বোটে যাব তখন এমন একটা মলিকুল পাওয়া যাবে, এমন একটা অণু পাওয়া যাবে, এমন একটা স্টেট পাওয়া যাবে
যে স্টেটে দেখা যাবে এনার্জি অনেক বেশি জড়িত। এই এনার্জিটা কি করে বেশি জড়িত হলো? কারণ আমাদের এখানে অনেকগুলো অ্যাঙ্গুলার ডিস্টরশন রোটেশন ঘটবে, অ্যাঙ্গুলার ডিস্টরশন ঘটবে, বন্ডের রোটেশন ঘটবে। এই ডিস্টরশন এবং রোটেশনের ফলে আমরা দেখতে পাবো যে অনেক এনার্জি বিশিষ্ট, অনেক উচ্চ পটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি বিশিষ্ট একটা মলিকুল পাওয়া যাবে, একটা স্টেট পাওয়া যাবে। হ্যাঁ, আমরা সেটাও চিত্রতে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম চেয়ার থেকে বোটে যেতে গেলে কিছু অ্যাঙ্গুলার ডিস্টরশন করতে হয়, অনেকগুলা বন্ধনের রোটেশন করতে হয়, ফলে মলিকুলটা একটা উচ্চ পটেনশিয়াল এনার্জির অবস্থা অতিক্রম করে বোটে যেতে হয়। ঠিক আছে, আর আমরা দেখছি চেয়ার থেকে যখন বোটে যায়, এই বোটে গেলে বোট কনফরমেশনের মধ্যে বা বোট ফর্মের মধ্যে দুই ধরনের নন বন্ডেড ইন্টারাকশন জড়িত। একটা হলো SF ফ্লাগপোল ইন্টারাকশন বা বোসফেরিড ফ্লাগপোল ইন্টারাকশন, যেটা S এবং F হাইড্রোজেনের মধ্যে ইনভলভ। আরেকটা হলো ইক্লিপসিং ইন্টারাকশন, যেটা হলো X এবং X এর মধ্যে ইনভলভ। ক্লিয়ার? ওকে, আমরা এইটুকু আপাতত এই স্লাইডে শেষ করলাম। এখন আমরা যাব এদের এনার্জি কি করে জড়িত হয়, আমরা একটু সেখানে যাবো। ওকে, আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে দেখো এনার্জি ডায়াগ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে এনার্জি ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম। এতক্ষণ যাবত আমরা যে কথাগুলো বলছিলাম তার এই এনার্জি প্রোফাইল আমরা পেয়ে গেলাম। পটেনশিয়াল এনার্জি অফ সাইক্লোহেক্সেন অ্যাজ এ ফাংশন অফ কনফরমেশন। কনফরমেশন যখন চেঞ্জ হয়ে যায় একটা থেকে আরেকটায়, তখন আমরা হলো এনার্জির কি ধরনের পরিবর্তন হয়। ওই যে বললাম যে কিছু অ্যাঙ্গুলার ডিস্টরশন হয়, কিছু বন্ডের রোটেশন হয়। এই অ্যাঙ্গুলার ডিস্টরশন এবং রোটেশনের ফলে এনার্জির কি পরিবর্তন হয় সেটা এখন আমরা এই স্লাইডে দেখছি। ঠিক আছে, এনার্জি প্রোফাইল অফ সাইক্লোহেক্সেন্স। ওকে, তাহলে আমরা এটা দেখছি। তাহলে এখানে দেখো আমরা যখন লেটার দ্বারা প্রকাশ করেছি ABCD, চারটা লেটার আমরা এখানে ইন্ডিকেট করছি। হ্যাঁ, চারটা লেটার দ্বারা আমরা চারটা কনফরমেশনকে বা চারটা স্টেটকে বা চারটা গঠনকে আমরা এক্সপ্রেস করেছি, রিপ্রেজেন্ট করেছি। ওকে, এখন আসো এ দিয়ে আমি কি বুঝিয়েছি, বি দিয়ে কি বুঝিয়েছি, সি দিয়ে কাকে বুঝিয়েছি, ডি দিয়ে কাকে বুঝিয়েছি। এই স্লাইডটা কি ক্লিয়ার? দেখো এ বরাবর তুমি যদি এখানে তাকাও, এই যে এখানে যদি তাকাও এ বরাবর। ওকে, আমি আবার অ্যানোটেট করি, একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো তো এই যে এ হলো এই যে এটা, এই যেটা, তাহলে এ হলো আমার কি চেয়ার। ক্লিয়ার হয়ে গেছে, এ হলো চেয়ার ফর্ম। বি হলো কি, এখানে কিছুই লেখা নাই, আমি একটু পরে বলছি বিটা কি। সি হলো কি, এখানে লেখা নাই, আমি বলছি সিটা কি। এটা হলো আমার সি, খেয়াল করো। ওকে, সি, সি এখানে না লিখে কিন্তু এই যে এটা দেখো, এটাও কিন্তু সি এর অবস্থান, এই যে এটাও সি। তাহলে সি কি তুমি পেয়ে গেছো। আমি বি বলি নাই, এ বলে ফেলেছি চেয়ার, বি বলে ফেলেছি স্কিউ বোর্ড, আর ডি কি, এই ডি হলো আমার হলো এই যে এটা, এই যে ডি, ডি হলো এটা, তাহলে ডি হলো আমার বোর্ড। ঠিক আছে, তাহলে এ বি সি এর মধ্যে তুমি তিনটা পেয়ে গেছো, শুধু বাকি রয়েছে বি। এ বলে দিয়েছি চেয়ার, সি বলে দিয়েছি স্কিউ বোর্ড, ডি বলে দিয়েছি বোট, শুধু বোট বা ট্রু বোট, আমরা এটাকে অনেক সময় বলি ট্রু বোট। তাহলে ডি হলো আমাদের ট্রু বোট, আর সি হলো আমাদের স্কিউ বোর্ড, আর এ হলো আমাদের চেয়ার। সো হোয়াট ইজ বি? বি হলো ওই যে একটু আগে বললাম, চেয়ার থেকে যখন আমরা বোটে যাই তখন হলো অনেকগুলো অ্যাঙ্গুলার ডিস্টরশন হয়, বন্ডের রোটেশন হয়। এই অ্যাঙ্গুলার ডিস্টরশন এবং বন্ডের রোটেশনের ফলে আমরা এমন একটা স্টেট পাই বা এমন একটা কাঠামো পাই, এমন একটা গঠন পাই, এমন একটা ফর্ম পাই, যেটাই বলো তুমি, যেই ফর্মের সাথে অনেক বেশি পরিমাণ এনার্জি জড়িত, অনেক ক্লোজ হয়ে যায় যখন গ্রুপগুলো, বন্ধনগুলো। হ্যাঁ, সেটাই হলো আমাদের বি। তাহলে হাই পটেনশিয়াল এনার্জি বিশিষ্ট যে গঠনটা, সেটাই হলো আমাদের বি। এই যে একটু আগে বললাম যে হাই পটেনশিয়াল এনার্জি জড়িত থাকে। ঠিক আছে, তাহলে আমরা চারটা গঠনেরই মোটামুটি পরিচয় পেয়ে গেলাম, এ বি সি ডি। এ কি, আবার বলছি, এ হলো আমার চেয়ার, বি কি হাই পটেনশিয়াল এনার্জি জড়িত বিশিষ্ট যে গঠন, সেটা হলো বি। সি কি আমার স্কিউ বোর্ড এটা, আর ডি কি ট্রু বোর্ড, সত্যিকারের বোর্ড যেটা, সেটা হলো ডি। ক্লিয়ার? আবার বলছি আমি কোনটা কি। হ্যাঁ, একটা হলো চেয়ার ফর্ম যেটার মধ্যে কোনো নন বন্ডেড ইন্টারাকশন নাই। ক্লিয়ার? ওকে, আর ডি কি, ডি বলে ফেলি, ডি হলো আমার ট্রু বোর্ড। এ হলো চেয়ার আর ডি হলো আমার ট্রু বোর্ড। ওকে, এবার আসি আমরা বি সি। সি কি আমার স্কিউ বোর্ড। স্কিউ বোর্ড কি আমি একটু পরে দেখাবো তোমাদের স্কিউ বোর্ড কি। বোর্ডটাকে যখন আমরা একটু মডিফাই করি বা টুইস্টেড বোর্ড, হ্যাঁ, একটু মডিফাই করবো, সেটাকে আমরা বলি স্কিউ বোর্ড। ওকে, আর একটা হলো ট্রু বোর্ড। ওকে, আচ্ছা, কালকে দেখিয়েছিলাম তোমাদের মোচড়ানো বোর্ড, সেটাই হলো আমাদের স্কিউ বোর্ড, বা এগুলাকে আমরা বলি ফ্লেক্সিবল ফর্ম, আর চেয়ারটাকে বলি আমরা রিজিড ফর্ম। আমরা একটু করে বলবো এগুলো। হ্যাঁ, আসছি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন যাব, তাহলে আমরা এখানে চার প্রকারের কাঠামো নিয়ে কথা বললাম, এ বি সি ডি। এ কি চেয়ার,
বি কি, যে কনফরমেশনের সাথে অনেক বেশি পটেনশিয়াল এনার্জি জড়িত সেটাই হলো আমাদের বি কনফরমেশন অথবা বি ফর্ম অথবা বি কাঠামো, তুমি যেটাই বলো। ওকে, আর সি কি, এগুলাকে আমরা বলছি স্কিউ বোর্ড অথবা টুইস্ট বোর্ড অথবা রিজিড ফর্ম। ওকে, আর ডি কি, ডিও বোর্ড সবগুলা এ ছাড়া বাকি সবগুলাই কিন্তু হলো কি ফ্লেক্সিবল। ওকে, নট রিজিড। আর এ হলো আমাদের রিজিড, একটু পরে বলবো আমরা। হ্যাঁ, এটা হলো রিজিড কারণ এটা স্টেবল বেশি, এটা অন্যটা যেতে চায় না। ঠিক আছে, কেন রিজিড বলছি, কারণ চেয়ারে একটু আগেই আমি তোমাকে বললাম যে এই চেয়ারের মধ্যে হলো কোনো প্রকার নন বন্ডেড ইন্টারাকশন নেই, ফলে ওর এনার্জি সবচেয়ে কম, ওর স্টেবিলিটি সবচেয়ে বেশি। এই এনার্জি প্রোফাইল থেকে তুমি বুঝতে পারছো, এটা আমি এক্সপ্লেন করছি। তাহলে চেয়ার কিন্তু সহজে আমরা কখনই স্টেবল অবস্থা, যেমন এই যে পজিশনটাতে আমি বসে তোমাকে লেকচার দিচ্ছি, এই পজিশনটা আমার জন্য সুইটেবল, কমফোর্টেবল, আমি একটা ফ্যানের নিচে আছি, কমফোর্ট ফিল করছি। ঠিক আছে, আমি এখান থেকে ছুটে একটা গরম একটা পরিবেশে যাচ্ছি না। তাহলে তুমি যদি আমাকে এই একটা মনোরম পরিবেশ থেকে গরম একটা পরিবেশে পাঠাতে চাও, তোমাকে অনেক ফোর্স অ্যাপ্লাই করতে হবে, জোর করে আমাকে এখান থেকে ওখানে তুলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এনার্জিটা ইনভলভ, হ্যাঁ, এই জন্য আমি ওখানে যেতে চাই না, তুমি জোর করে পাঠাচ্ছ। তাহলে বোঝা গেল কি, চেয়ার থেকে অন্য, এ থেকে অন্য যে কনফরমেশন গুলো আছে বি সি ডি, এগুলোতে সহজে যেতে চায় না, এই জন্য আমরা এ কে বলছি রিজিড। আর ইসিডি এগুলো হলো আনস্টেবল অবস্থা, আনস্টেবল ফর্ম, আনস্টেবল কনফার্মেশন, ওরা সবাই চায় চেয়ারে চলে আসতে। ঠিক আছে, আমরা আরো বলবো যে যদি তুমি 1000টা সাইক্লোহেক্সেন নিয়ে অ্যানালাইসিস করো, তার মধ্যে তুমি একটা দেখবা বোর্ড বা স্কিউ বোর্ড ফর্মে থাকে, বাকি সবগুলাই চেয়ার ফর্মে থাকে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কি চেয়ার ফর্মের স্টেবিলিটি বেশি, অন্য ফর্ম গুলা সবাই চায় চেয়ার ফর্মে চলে আসতে, এই জন্য ওগুলাকে বলছি আমরা ফ্লেক্সিবল। ঠিক আছে, এবং একটা থেকে আরেকটা কনভার্ট হতে পারে খুব সহজে। এই যে বি সি ডি এরা সহজে একে অপরে কনভার্ট হয়ে যায়, সি এবং ডি খুব দ্রুত একে অপরে কনভার্ট হয়, কারণ এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা অনেক কম, খুব সহজে যেতে পারে। যেমন খেয়াল করো যে আজকাল হলো কি একটা কলমের দাম ধরো 2 টাকা থেকে 5 টাকা বা 5 টাকা থেকে 10 টাকা, এরকম রেঞ্জের মধ্যে কলম পাওয়া যায়, যে কেউ চাইলেই কলম কিনে ফেলতে পারে। ঠিক আছে, কিন্তু একটা ডায়মন্ডের একটা হলো ধরো একটা পেন, সিম্পল পেন যেটা, এটা তো 5 টাকা 10 টাকা যে কেউ কিনে ফেলতে পারে, সো ইটস নট এ বিগ ডিল, এটা কোনো বড় হেডেক না। কিন্তু খুব এক্সপেন্সিভ একটা জিনিস, ধরো ডায়মন্ডের একটা রিং, এটা কিন্তু তুমি সবার হাতে দেখতে পাবা না, কারণ কি, কারণ এটা এক্সপেন্সিভ, এটা সবার এবিলিটি নাই। ঠিক আছে, তাহলে যেই জিনিসের গ্যাপ কম অর্থাৎ ডিফারেন্স কম, যেমন এটার মানি সবার হাতে থাকে না, ডায়মন্ডের রিং এটা সবাই কিনতে পারে না। হ্যাঁ, সি এবং ডি এর মধ্যে দেখো এনার্জির পার্থক্য অনেক কম, খুব অল্পতেই রুম টেম্পারেচারে এই এনার্জি একটা অণু আরেকটা অণু পেয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য সি এবং ডি এর মধ্যে কনভার্সনটা অনেক দ্রুত হয়, সো এটা এই জন্য তাদেরকে বলতে পারো ফ্লেক্সিবল। ওকে, আচ্ছা, আর আমরা এসেন্সও বললাম যে বি সি ডি এরা সবাই আনস্টেবল কম্পেয়ার টু এ, এ হলো চেয়ার, সো চেয়ার সবার বি সি ডি এদের প্রবণতা থাকে চেয়ারে চলে আসতে, আর চেয়ারের কখনোই প্রবণতা থাকে না ওখানে চলে যাওয়া, ওটা ঘটে রেয়ারলি, এই জন্যই কম ঘটে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ হলো রিজিড, বি সি ডি হলো ফ্লেক্সিবল, এই জন্য বলতে পারি। ওকে, এখন আমরা যদি এই স্লাইডে যেটা আলোচনার বিষয়, আমরা যদি আমাদের ফোকাসটা স্টেবিলিটির দিকে তাকাই, তাহলে স্টেবিলিটি ডিপেন্ড করে, আমরা জানি আমরা কি দিয়ে স্টেবিলিটিকে ইন্ডিকেট করি বা এক্সপ্লেইন করি, সেটা হলো এনার্জি কার কত বেশি কার কত কম, এনার্জি বেশি নাকি কম সেটা দিয়ে আমরা এক্সপ্লেইন করি। ঠিক আছে, ওকে, তাহলে দেখাও তো এ বি সি ডি এই যে 4টা কনফরমেশন বা 4টা ফর্ম বা 4টা কাঠামো, এদের মধ্যে সবচেয়ে কম এনার্জি কার, সবচেয়ে কম এনার্জি হলো চেয়ার। একটু আগে বলেছি এটার মধ্যে কোনো নন বন্ডেড ইন্টারাকশন নেই, যেহেতু সবচেয়ে কম এনার্জি হলো চেয়ার, কাজে ওর স্টেবিলিটি সবচেয়ে বেশি। ক্লিয়ার, তাহলে আমরা বলতে পারি স্টেবিলিটি বেশি হলো সবচেয়ে কার, চেয়ারের স্টেবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে, এবার যদি আমরা বি তে যাই, তাকাও এরপরে বি তে চলে গেলাম, এই যে দেখো সি এবং ডি তে যখন আমরা একটু আগে কনভার্ট করেছিলাম, চেয়ারকে বোর্ডে কনভার্ট করেছিলাম, হ্যাঁ, এ কে ডি তে নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এ থেকে ডি যাওয়ার ক্ষেত্রে আমরা আরো 2টা অবস্থা পাই, একটা হলো বি, এই যে বি এখানে, আমি যদি এটাকে একটু মার্ক করে দিই, এখানে লেখাটা একটু ভালো করে আসে নাই, এটা হলো বি। ওকে, এই যে এটা হলো আমাদের বি, এই যে বি, হ্যাঁ, এই যে বি, এই বি কাঠামো, এটা হলো এ এর অবস্থান, এটা হলো সি এর অবস্থান। তাহলে দেখো তো এ থেকে ডি তে যাওয়ার ক্ষেত্রে আমরা আর 2টা স্টেপ পার হয়ে যেতে হয়, 2টা স্টেপ, একটা হলো বি এবং সি। সিটা কি, সিটা আমরা বললাম স্কিউ বোর্ড, সি কি স্কিউ বোর্ড। আচ্ছা, ডিটা কি ট্রু বোর্ড।
আর বিটা কি এমন একটা কনফরমেশন, এই যে আমরা এই থেকে যখন ডি তে গেলাম এর মধ্যে যে আমরা অনেকগুলো অ্যাঙ্গুলার রোটেশন ঘটিয়েছি, ডিস্টরশন ঘটিয়েছি, বন্ডের রোটেশন করেছি, এই রোটেশনের ফলে এমন একটা স্টেট পাওয়া যায় যে স্টেটের সাথে অনেক বেশি পরিমাণ পটেনশিয়াল এনার্জি জড়িত। হ্যাঁ, এই যে এনার্জি কিলো ক্যালোরি পার মোল আমরা লেফট সাইডে দিয়েছি, অনেক বেশি পরিমাণ এনার্জি জড়িত। এই যে বেশি পরিমাণ এনার্জি জড়িত এই কাঠামোটাকে আমরা বলছি হাই পটেনশিয়াল এনার্জি ইনভলভ স্টেট। ঠিক আছে, সেটা হলো বি। ওকে, তাহলে এটার স্টেবিলিটি হবে সবচেয়ে কম, কারণ ওর এনার্জি সবচেয়ে কি বেশি। আমরা জানি, তোমরা জানো যে যার এনার্জি যত বেশি তার স্টেবিলিটি তত কম। ওকে, তাহলে খেয়াল করো তো চেয়ার থেকে বি এর এনার্জি পার্থক্য কত? 10 কিলো ক্যালোরি পার মোল। 10 কিলো ক্যালোরি পার মোল। হ্যাঁ, ওকে, 10 কিলো ক্যালোরি পার মোল আমরা পেয়ে গেলাম। তাহলে এ থেকে বি কতটুকু আনস্টেবল? 10 কিলো ক্যালোরি পার মোল আনস্টেবল আমরা বলতে পারি। ঠিক আছে, ডিফারেন্সটা এত বেশি। হ্যাঁ, বি এর এনার্জি বেশি। ওকে, সি তে দেখো, সি এর এনার্জি কতটুকু তোমার ফিগারে দেওয়া আছে, 5.5 কিলো ক্যালোরি। তাহলে আমি যদি তোমাদের কোশ্চেন করি চেয়ার থেকে স্কিউ বোর্ড হাউ মাচ স্টেবল আর আনস্টেবল, তাহলে তুমি বলবা চেয়ার হলো স্কিউ বোর্ডের চেয়ে 5.5 কিলো ক্যালোরি স্টেবল, নিচে আছে। অথবা উল্টা করে বলতে পারো স্কিউ বোর্ড হলো চেয়ারের থেকে 5.5 কিলো ক্যালোরি আনস্টেবল। ঠিক আছে, কার তুলনায়? চেয়ার এবং স্কিউর সাথে যদি আমরা কম্পেয়ার করি, চেয়ার হলো 5.5 কিলো ক্যালোরি স্টেবল, বেশি স্টেবল, আর স্কিউ বোর্ড হলো চেয়ারের তুলনায় 5.5 কিলো ক্যালোরি আনস্টেবল। ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাব ডি তে। দেখো সি এবং ডি ডিফারেন্সটা অনেক কম। ট্রু বোর্ড এবং স্কিউ বোর্ডের মধ্যে ডিফারেন্সটা অনেক কম, মাত্র 1.6 কিলো ক্যালোরি। এটা এখানে দেওয়াই নেই, পরবর্তী স্লাইডে আছে, আমি শো করবো তোমাদের। সেটা হলো 1.6 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সি এবং ডি এর মধ্যে স্টেবল আনস্টেবল যদি কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি স্কিউ বোর্ড ট্রু বোর্ডের চেয়ে 1.6 কিলো ক্যালোরি স্টেবল। ক্লিয়ার? আচ্ছা, আবার বলতে পারো যে বোট হলো স্কিউ বোটের তুলনায় 1.6 কিলো ক্যালোরি আনস্টেবল। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই এবিসিডি চারটাকে অর্গানাইজ করি, আমরা যদি সিকোয়েন্সিয়ালি সাজাই বা স্টেবিলিটি অর্ডার করি, সেই স্টেবিলিটি অর্ডারে দেখা যাচ্ছে সবচেয়ে কম স্টেবল হবে বি, তারপর হবে ডি, তারপর হবে সি, তারপর হবে এ। এই যে দেখো দিয়ে দিচ্ছে, আনস্টেবিলিটি এনার্জি সবচেয়ে বেশি কার? এনার্জি সবচেয়ে বেশি হলো তোমার, এনার্জি স্টেবিলিটি কম হলো, এনার্জি সবচেয়ে বেশি হলো বি এর, এই জন্য এটার স্টেবিলিটি সবচেয়ে কম। তারপরে আরেকটু এনার্জি কম কার? বি এর, তাহলে স্টেবিলিটি আরেকটু বাড়বে, সি এর আরেকটু বাড়বে, আর সবচেয়ে বেশি স্টেবল হবে এ। এই যে আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এই গ্রাফ থেকে ক্লিয়ার হয়ে গেলাম সবচেয়ে বেশি স্টেবল হলো চেয়ার, সবচেয়ে কম স্টেবল হলো কে? বি, যেটা হাইলি পটেনশিয়াল এনার্জি বেশি বিশিষ্ট। আমরা এটাকে এখানে দেখাই নাই, কারণ এটা দেখানো সম্ভব না, এটা পাওয়াই যায় না। আমরা এটা ধরে বিবেচনা করে নিয়েছি যে এই যে যাওয়ার পথে একটা এনার্জি পাওয়া, একটা স্টেট পাওয়া যাবে যেটার এনার্জি সবচেয়ে বেশি থাকবে, সেটাকে আমরা বি দ্বারা ডিনোট করেছি। ক্লিয়ার? তাহলে স্টেবিলিটির যে ফিগার, এটা আমরা এক্সপ্লেইন করলাম এখানে। ঠিক আছে, ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আসো দেখি ওখানে কি আছে। ওকে, নেক্সট স্লাইডে আসো, আমরা চলে যাই। নেক্সট স্লাইডে হলো আমাদের আছে হলো এই যে একটু আগে যেটা তোমাদের বলেছিলাম যে বোটের মধ্যে ফ্লাগ পোল ইন্টারেকশন আছে। এখন আমি তোমাদেরকে ফ্লাগ পোল ইন্টারেকশনটা ইন ডিটেইলস পড়াবো। তোমার কিন্তু আলাদা করে টিকাও আসে ফ্লাগ পোল ইন্টারেকশন কি, এক্সপ্লেইন দ্য ফ্লাগ পোল ইন্টারেকশন অর রাইট এ শর্ট নোট অন ফ্লাগ পোল ইন্টারেকশন, অথবা আসে টিকা লিখো ফ্লাগ পোল ইন্টারেকশন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আঁকাবা? হ্যাঁ, এই যে বোট আঁকাবা, এই যে দুইটা এভাবে আছে, বললামই তো, এই যে দুইটা স্ট্রাকচারটা আঁকাবা, খুব সুন্দর একটা স্ট্রাকচার, এই যে এরকম আঁকাবা বোট। ঠিক আছে, ওকে, আঁকালা। এখন হলো এই যে দেখো উপরের দিকে যে কার্বনটাকে আমরা নিয়ে গেলাম, আমি যদি একটু অ্যানোটেট করি, এই যে উপরের দিকে যে হাইড্রোজেনটাকে আমরা নিয়ে গিয়েছি, সে হাইড্রোজেন বামের কার্বনের হাইড্রোজেন এবং ডানের কার্বনের হাইড্রোজেনের দূরত্ব, এই যে দুইটা হাইড্রোজেনের দূরত্ব হলো 1.8 অ্যাংস্ট্রম। কত? 1.8 অ্যাংস্ট্রম। ফ্লাগ পোল ইন্টারেকশন কি আমি কিন্তু বোঝাচ্ছি। ওকে, কেয়ারফুলি শোনো সবাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম? বোটের মধ্যে উপরের দিকে যে দুটি কার্বন থাকে, সেই কার্বনের সঙ্গে অ্যাক্সিয়াল অবস্থানে যে দুটি হাইড্রোজেন থাকে, ওই যে একটু আগে দেখিয়েছিলাম এস এবং এফ। ঠিক আছে, বামেরটা এস, ডানেরটা এফ। ওকে, এস এবং এফ আমি যদি লিখে দিই, এই যে এটা হবে এস হাইড্রোজেন, আর এখানে লেখাতে খুবই পচা হয়। হ্যাঁ, এটা হলো এস। ওকে, তুমি ধরে নাও এটা এস আর এটা হলো এফ।
ওকে, এই এস এবং এফ, হ্যাঁ। আচ্ছা, তাহলে বামের হাইড্রোজেনটাকে আমরা ইন্ডিকেট করেছিলাম আগের স্লাইডে এস দ্বারা, ডানের হাইড্রোজেনটাকে আমরা ইন্ডিকেট করেছিলাম এফ দ্বারা। তাহলে আমরা কি বলছি, বোটের উপরের দিকে যে দুটি কার্বন থাকে সেই কার্বনের সঙ্গে, সেই প্রত্যেকটি কার্বনের সঙ্গে অ্যাক্সিয়াল অবস্থানে যে দুটি হাইড্রোজেন থাকে যাদেরকে আমরা এস এবং এফ দ্বারা ইন্ডিকেট করেছিলাম, এই এস এবং এফ এর মধ্যকার দূরত্ব হলো 1.8 অ্যাংস্ট্রম। আবার বলছি কত, 1.8 অ্যাংস্ট্রম। আবার বলছি 1.8 অ্যাংস্ট্রম। এই জিরোটা হবে এ এর ঠিক উপরে, এখানে আমি ঠিক করে দিতে পারিনি, একদম এ এর উপরে হবে, যে এরকম হবে, হ্যাঁ। অ্যাংস্ট্রম লিখতে তো তোমরা জানো, এই যে এ এ লিখবা একটা ক্যাপিটাল এ, তার উপরে হলো জিরো, এই যে এখানে জায়গাটায় জিরো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি শিখলাম, অ্যাংস্ট্রম হলো কত, অ্যাংস্ট্রম, বোটে যে উপরের দিকে যে দুটো কার্বন আছে সেই কার্বনের সঙ্গে যে অ্যাক্সিয়াল অবস্থানে দুটো হাইড্রোজেন আছে, এই দুই হাইড্রোজেনের মধ্যকার দূরত্ব হলো 1.8 অ্যাংস্ট্রম, যেটা আমি দেখো এই যে লাল বৃত্ত দিয়ে বোঝানো আছে, হ্যাঁ। ওকে, আর সাধারণ অবস্থায় দুইটা হাইড্রোজেন পরমাণু যখন একে অপরের কাছে আসে তখন তাদের মধ্যকার দূরত্ব দুই ডায়ামিটারের, এই যে এখান থেকে এইটুক পর্যন্ত যে দূরত্ব আমি যদি মার্ক করি, এখান থেকে এইটুক পর্যন্ত এই যে দূরত্বটা, হ্যাঁ, এই যে এই দূরত্বটা হলো তোমার 2.4 অ্যাংস্ট্রম। কত, 2.4 অ্যাংস্ট্রম। কতটুকু, 2.4। এইখান থেকে এইটুকু, এই দূরত্বটা হলো 2.4 অ্যাংস্ট্রম। বাট আমরা দেখছি যখন বোট কনফর্মেশন গঠিত হয়, বোট কনফর্মেশনে এস এবং এফ এই দুই হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব হলো 1.8 অ্যাংস্ট্রম। তার মানে কি, একটা আরেকটার উপরে চলে আসছে, একটা আরেকটার উপরে, এই যে নন বন্ডেড ইন্টারঅ্যাকশন, বন্ধন নাই কিন্তু একটা আরেকটার গায়ের উপরে চলে আসছে, ঠিক আছে। এই যে এটা বেশি ক্লোজ, এই ক্লোজ হওয়াতে এক নিউক্লিয়াস আরেক নিউক্লিয়াসের সাথে একটা বিকর্ষণে জড়িত থাকবে, ঠিক আছে। দুই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস যদি 2.4 এ থাকতো তাহলে বিকর্ষণটা কমে আসতো, ওরা পরস্পরের দূরে দূরে লেগে আছে, জাস্ট লেগে আছে, যে দেখো। আর এখানে দেখা যাচ্ছে একটার উপর আরেকটা চলে গিয়েছে। তাহলে আমরা যখন বলতে পারি যে সাইক্লোহেক্সেনে চেয়ার ফর্ম থেকে যখন বোট কনফর্মেশনে যায় তখন হাইড্রোজেন পরমাণু দুটোর মধ্যকার, এই যে এস এবং এফ এই দুই হাইড্রোজেন পরমাণুর মধ্যকার দূরত্ব 1.8 অ্যাংস্ট্রম হয়। আর স্বাভাবিক অবস্থায় দুইটি হাইড্রোজেনের ডায়ামিটার যে দূরত্ব, টোটাল ডায়ামিটার, দুই হাইড্রোজেন পরমাণুর ডায়ামিটারের যোগফল, দুই হাইড্রোজেন পরমাণুর ব্যাসের যোগফল, ডায়ামিটারের যোগফল হয় স্বাভাবিক অবস্থায় কত, 2.4 অ্যাংস্ট্রম। বাট যখন বোট গঠিত হয় তখন এস এবং এফ এই দুই হাইড্রোজেনের মধ্যকার দূরত্ব হয় 1.8 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এই যে বেশি ক্লোজ চলে আসলো, এই বেশি ক্লোজ চলে আসে যে দুই হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে এক প্রকার বিকর্ষণ কাজ করে, এই বিকর্ষণ কাজ করার ফলে ওদের এনার্জি কি হয়, বেড়ে যায়। এই ইন্টারেকশনটাকে আমরা বলি ফ্ল্যাগপোল ইন্টারেকশন। যেহেতু এনার্জি বেড়ে যায় স্টেবিলিটি কমে যাবে, সো আমরা একটু, আর এই যে দেখো এক্স এক্স, এই যে নিচে দেখিয়েছিলাম এক্স এক্স, এদের মধ্যে হলো ইক্লিপ্সিং ইন্টারেকশন। তাহলে আমরা একটু আগে যে আগের স্লাইডে এক্সপ্লেন করেছিলাম যে বোটের মধ্যে দুই প্রকারের নন বন্ডেড ইন্টারেকশন আছে, একটা হলো ইক্লিপস আর একটা হলো কি, ফ্ল্যাগপোল ইন্টারেকশন। এই দুইটা ইন্টারেকশন আমাদের এই স্লাইডে ক্লিয়ার হলো, হ্যাঁ। তাহলে আমরা, তোমার যদি পরীক্ষা আসে ফ্ল্যাগপোল ইন্টারেকশন কি, তুমি এই যে ছবি আঁকাবা, বলবা স্বাভাবিক অবস্থায় দুই হাইড্রোজেনের মধ্যকার দূরত্ব হলো 2.4 অ্যাংস্ট্রম, বাট যখন বোট কনফর্মেশন গঠিত হয় তখন দুই হাইড্রোজেন এস এবং এফ এদের মধ্যকার দূরত্ব হয় 1.8 অ্যাংস্ট্রম। কাজে এখানে হাইড্রোজেন নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করে, এই বিকর্ষণের ফলে কিছু পরিমাণ এনার্জি বেড়ে যায়, কিছু পরিমাণ এনার্জি বেড়ে যাওয়ার ফলে ওর স্টেবিলিটি কমে যায়, ঠিক আছে। এটা হলো আমাদের ফ্ল্যাগপোল ইন্টারেকশনের মূল কথা, চিত্র আঁকিয়ে বিষয়টাকে এক্সপ্লেন করতে হবে সুন্দর করে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট যাই, আসো নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, ফ্ল্যাগপোল ইন্টারেকশন গেল আমাদের, এটা চলে গেল। নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখি। ওকে, এই যে একটু আগে আমি যে চারটার কথা বলেছিলাম সেটার এখন সামারি আছে, দেখো। এ হলো চেয়ার ফর্ম, যেখানে নো অ্যাঙ্গেল স্ট্রেন, নো ইকুইলিব্রিয়াম, আমরা বলছি কোনো প্রকারের নন বন্ডেড ইন্টারেকশন জড়িত না, কোনো অ্যাঙ্গেল স্ট্রেনও নাই। অ্যাঙ্গেল স্ট্রেন কি, অ্যাঙ্গেল স্ট্রেন হলো, আমরা জানি সাধারণ চতুষ্ফলকীয় বন্ধন কোণ কত ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট। এই 109 ডিগ্রি 28 মিনিট যদি কোথাও তুমি বন্ধন কোণ দেখতে পাও তাহলে বলবা এখানে নো অ্যাঙ্গেল স্ট্রেন, কোনো অ্যাঙ্গেল স্ট্রেন নাই। স্বাভাবিক বন্ধন কোণ হলো চতুষ্ফলকীয় বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এই অবস্থা থাকলে যৌগের স্টেবিলিটি বেশি হয়। কোনো যৌগে যদি তুমি বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট পাও তাহলে সেই বন্ধন কোণটাকে বলতে পারো বেস্ট বন্ধন কোণ, কারণ ওখানে রিপালশন সবচেয়ে কম।
ঠিক আছে। কাজেই কোথাও যদি আমরা দেখতে পাই বন্ধন কোণের মান 109°28', সেই বন্ধন কোণটাকে আমরা বলি হলো এখানে নো স্ট্রেন, কোনো পীড়ন নাই, ঠিক আছে, নো অ্যাঙ্গেল স্ট্রেন। আচ্ছা, চেয়ারের মধ্যে নো অ্যাঙ্গেল স্ট্রেন আর প্রত্যেকটা বন্ধন কোণ 109°28', গতদিনও বলেছি আমাদের প্রত্যেকটা কার্বন sp3 সংকরিত এবং নো অ্যাঙ্গেল স্ট্রেন। হ্যাঁ, আর চেয়ারের মধ্যে নো ইক্লিপসিং স্ট্রেন, এটাও নাই, ঠিক আছে। আর একটু আগে বলছি এটা হলো রিজিড ফর্ম। বি হলো হাই পটেনশিয়াল এনার্জি কনফার্মেশন, সি স্কিউ বোর্ড, টুইস্ট বোর্ড, এগুলো হলো ফ্লেক্সিবল কনফার্মেশন। আর ডি হলো ট্রু বোর্ড, এটার মধ্যে আমরা বলছি লো স্পিরিট এবং ফ্ল্যাগপল ইন্টারেকশন আছে, ঠিক আছে। বি এবং এ এর মধ্যে এনার্জি ডিফারেন্স কত? 10 কিলোক্যালোরি। এই যে দেখো আমরা আগের স্লাইডে বলেছিলাম, ফিগার দিয়ে দেখিয়েছিলাম। হ্যাঁ, সবগুলো তো একই স্লাইডে লেখা যায় না, এই জন্য এই স্লাইডে আবার আসলাম। হ্যাঁ, আগের স্লাইডে আমরা দেখিয়েছি যে, আগের স্লাইডে কি দেখিয়েছি যে আমাদের বি এবং এ এর মধ্যে এনার্জি ডিফারেন্স হলো 10 কিলোক্যালোরি, সি এবং এ এর মধ্যে এনার্জি ডিফারেন্স 5.5 কিলোক্যালোরি, সি এবং ডি এর মধ্যে 1.6 কিলোক্যালোরি। সেই বিবেচনায় আমরা বলেছিলাম সবচেয়ে কম এনার্জি হলো এ, তার স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপর হলো সি, তারপর হলো ডি, তারপর হলো বি। সো কার থেকে কার স্টেবিলিটি বেশি, কার থেকে কার স্টেবিলিটি বেশি তুমি হলো জেনে গিয়েছো, ঠিক আছে। এই স্লাইডে এটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, তারপরে আসো আমাদের নেক্সট স্লাইডে আমরা যাই, একটু কি আছে। এই যে এখানে আসো, এখানে দেখো এই যে চেয়ার থেকে যখন আমি বোটে গেলাম, চেয়ার থেকে যখন বোটে যাই, আমরা জানি এটা হলো একটা থেকে আরেকটা ইন্টার কনভার্ট করা যায়। এই ইন্টার কনভার্সনটা আমরা কিভাবে করেছিলাম? আমরা বলেছিলাম যে এখানে কিছু অ্যাঙ্গুলার ডিস্টরশন হয় এবং বন্ডের রোটেশন হয়। তাহলে তুমি একটু আগে দেখলা এই চেয়ার এবং বোটের মধ্যে কিছু এনার্জি ডিফারেন্স আছে 10 কিলোক্যালোরি। এই 10 কিলোক্যালোরি এটা কিন্তু অনেক বেশি মাত্রার এনার্জি না, বাট এই যে একটা পার্থক্য আছে 10 কিলোক্যালোরি পার মোল। হ্যাঁ, এই 10 কিলোক্যালোরি এনার্জি দিয়ে আমরা বলতে পারি যে এটা আসলে দুইটা কাঠামো, দুইটা কি কাঠামো, দুইটা আলাদা এনার্জি, ডিসক্রিট এন্টিটি, এনার্জি ব্যারিয়ার। এই এনার্জি ব্যারিয়ার ওদেরকে হলো, এটা যেহেতু খুবই অল্প পরিমাণ আমি বলছি, এই অল্প পরিমাণ এনার্জি একটা অণু আরেকটা অণু, একটা অণু যে কোনো সময় পেতে পারে, রুম টেম্পারেচারে পেতে পারে। কাজেই রুম টেম্পারেচারে এদের কনভার্সন হতে পারে, ঠিক আছে। চেয়ার থেকে বোটে যেতে পারে রুম টেম্পারেচারে এই সাইক্লোহেক্সেন। আবার বলছি, আমরা একটু আগে দেখলাম বি এবং এ এর মধ্যে, সরি এই ডি এবং এ এর মধ্যে, বি তো হলো খুবই আনস্টেবল, এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা বলবো চেয়ার এবং বোট নিয়ে কথা বলছি। হ্যাঁ, চেয়ার ছিল এ আর ডি ছিল বোট। ওকে, এ এবং ডি এর মধ্যে এনার্জি ডিফারেন্স হলো আমাদের মাত্র 5.5 আর হলো 1.6, তাহলে 7.1। ওকে, আচ্ছা, তাহলে আমরা হিসাব করে পেলাম 7.1। এ এবং ডি এর মধ্যে এনার্জি ডিফারেন্স হলো 7.1 মাত্র। ওকে, আচ্ছা, তাহলে এই 7.1 কিলোক্যালোরি এনার্জি, এটা খুব বেশি এনার্জি না, এটা রুম টেম্পারেচারে একটা অণু অ্যাচিভ করতে পারে। সো রুম টেম্পারেচারে এই অণুগুলা চেয়ার থেকে বোটে যেতে পারে, বাট খুব কম পরিমাণ যায়, খুব একটা যায় না। যেহেতু এই এনার্জি ব্যারিয়ারটা অনেক বেশি না, কাজেই একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো এরা রুম টেম্পারেচারেই যেতে পারে, আমরা এটাই বলছি। হ্যাঁ, আবার বলছি, এ এবং ডি অর্থাৎ চেয়ার এবং বোটের মধ্যে এনার্জি ডিফারেন্স হলো মাত্র 7.1 কিলোক্যালোরি, এটা খুব বেশি এনার্জি না। হ্যাঁ, খুব বড় একটা ব্যারিয়ার না, এই এনার্জিটা রুম টেম্পারেচারে অণুগুলো অ্যাচিভ করতে পারে, অর্জন করতে পারে। সো এরা রুম টেম্পারেচারে এক কাঠামো থেকে আরেক কাঠামোতে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এই এনার্জি ডিফারেন্সটুকু দিয়ে আমরা বলতে পারি চেয়ার এবং বোর্ড দুইটা ডিসক্রিট এন্টিটিস, অর্থাৎ দুইটা পৃথক কাঠামো। হ্যাঁ, বাট তাদেরকে আইসোলেট করার জন্য বা এই রোটেশন স্টপ করানোর জন্য এই এনার্জিটুকু যথেষ্ট না, ঠিক আছে। আইসোলেট করতে পারি না আমরা তাদেরকে, যে আলাদা আলাদা করে নিয়ে ফেললাম যে এখানে সবগুলো চেয়ার সাইক্লোহেক্সেন, এখানে সবগুলো বোর্ড সাইক্লোহেক্সেন। তোমাকে যদি বলা হয় এই কাজটা করতে, এটা কিন্তু তুমি প্র্যাকটিক্যালি পারবা না। কারণ কি? কারণ এই যে এনার্জি গ্যাপ এদের মধ্যে, এই 7.1 কিলোক্যালোরি অনেক বেশি এনার্জি না। এইটুকু এনার্জির ব্যারিয়ার যদি থাকে বা পার্থক্য যদি থাকে, এটা দিয়ে দুইটা কনফরমেশনকে প্রিভেন্ট করা যায়, একটা থেকে আরেকটা যেন না যেতে পারে, অথবা তাদেরকে আইসোলেট করে নিয়ে আসা, পৃথক করে নিয়ে আসা, এটা সম্ভব নয়। ক্লিয়ার? আবার বলছি, চেয়ার এবং বোটের মধ্যে এনার্জি, ট্রু বোট যেটা, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স হলো মাত্র 7.1 কিলোক্যালোরি, অর্থাৎ ধরো 7 কিলোক্যালোরি। এই 7 কিলোক্যালোরি এনার্জি অনেক বেশি এনার্জি নয়, কাজে এটা বড় একটা ব্যারিয়ার না, অনেক বড় একটা এনার্জি ব্যারিয়ার না। হ্যাঁ, যেহেতু অনেক বড় এনার্জি ব্যারিয়ার না, কাজে চেয়ার এবং বোটের কনভার্সনটা রুম টেম্পারেচারে সম্ভব। ক্লিয়ার? ওকে, নেক্সট হলো
আমরা যদি এদেরকে তাহলে এটা দিয়ে আমরা কি বলতে পারি, এই এনার্জি বিজারটুকু কাজে লাগিয়ে আমরা বলতে পারি চেয়ার একটা কনফার্মেশন, বোর্ড একটা কনফার্মেশন, শুধু এইটুকুই বলতে পারি। কিন্তু এদেরকে প্রিভেন্ট করা, এই যে একটা কনভার্সন ইন্টার কনভার্সনটা প্রিভেন্ট করার মতো এনার্জি 7.1 কিলোক্যালোরি নয়, সেই জন্য আমরা রুম টেম্পারেচারে ইন্টার কনভার্সনটাকে প্রিভেন্ট করতে পারি না। আবার ওদেরকে যদি আমরা আইসোলেট করে নিয়ে আসতে চাই, সেটাও আমাদের এই টেম্পারেচারে সম্ভব না। সেটা করতে গেলে আমাদেরকে আরো নিচে যেতে হবে, ঠিক আছে, আরো কম টেম্পারেচারে কাজটা করতে হবে। রুম টেম্পারেচারে এদেরকে আইসোলেট করা সম্ভব না। আমরা এটাও শিখলাম এখানে, ঠিক আছে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যা বললাম এগুলো সব এলএল এর বইতে আছে। এই এখানে টেক্সট আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারো, চাইলে বই থেকে দেখে নিতে পারো, স্লাইডে শো করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আসো আন্ডার নরমাল সার্কামস্টেন্সেস দ্য এনথালপি ডিফারেন্স আমরা দেখলাম কত, এই যে একটা থেকে আরেকটা দেখো 5 থেকে 6 কিলোক্যালোরির মতো। এই যে রিজিড চেয়ার ফর্ম আর ফ্লেক্সিবল যে নানান বোর্ড আছে, এই যে বললাম ট্রু বোর্ড, স্কিউ বোর্ড, টুইস্টেড বোর্ড, ঠিক আছে, এই যেগুলো, এগুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স হলো 5.5 to 6 কিলোক্যালোরি। তুমি যদি 5 ধরে হিসাবটা করো তাহলে দেখা যাচ্ছে কতটুকু এনার্জি পাই। এই যে আমরা একটা ইকুয়েশন জানি থার্মোডাইনামিক্স থেকে, ডেল্টা এফ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডিএলএস, তাহলে 298 কেলভিন রুম টেম্পারেচার ধরে আমরা যদি এই মানগুলো বসাই এবং এন্ট্রপি যদি ধরি আমি 5 থেকে 5.5 হচ্ছে, একটু আগে ছিল আমাদের এখানে 5.5 কিলোক্যালোরি, সেই জন্য 5500 ধরে আমরা যদি কাজটা করি তাহলে হিসাব করে দেখতে পারি ডেল্টা ফ্রি এনার্জি অফ চেঞ্জের মানটা হয় মাত্র 4000 কিলোজুল। 4000 ক্যালোরি মানে হলো 4 কিলো ক্যালোরি, ঠিক আছে। তাই এখন এই মানটা বসিয়ে তুমি যদি হিসাব করো তাহলে দেখা যায় কি, ক্যালকুলেশন করে প্রতি 1000 সাইক্লোহেক্সেনের মধ্যে একটা মাত্র থাকে বোর্ড ফর্মে, বাকি সবগুলো থাকে 999টাই থাকে চেয়ার ফর্মে। ওই যে আমি একটু আগে বলেছি যে স্টেবল বেশি কোনটা, চেয়ার ফর্ম। তাহলে কি শিখলাম যে প্রতি এই ক্যালকুলেশন থেকে, এটা তোমাদের এত ক্যালকুলেশন করতে হবে না, এটা সামারিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো যে আমরা দেখতে পাই যে এই যে রিজিড সাইক্লোহেক্সেন এবং ফ্লেক্সিবল সাইক্লোহেক্সেনের মধ্যে এনার্জি ডিফারেন্স যদি 4 কিলোক্যালোরি হয়, তখন আমরা হিসাব করতে পারি যে 1000 অণুর মধ্যে মাত্র একটা অণু থাকে বোর্ড ফর্মে, বাকি 999টাই থাকে কি ফর্মে, চেয়ার ফর্মে। কাজে কার স্টেবিলিটি বেশি, চেয়ার ফর্মের স্টেবিলিটি বেশি, ঠিক আছে। তাহলে এতগুলো প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পারলাম যে চেয়ার ফর্মের স্টেবিলিটি বেশি। এই যে একটু আগে যেটা বলছি, আচ্ছা, এই যে বোর্ড ফর্ম, দুইটা মাথায় উপরে তুলে দিলে সেটাও বোর্ড, আবার দুইটা মাথায় যদি তুমি নিচে নামিয়ে দাও সেটাও বোর্ড। এই যে স্কিউ বোর্ড, একটু আগে যে বলছিলাম যে স্কিউ বোর্ড তোমাদেরকে পরে স্লাইডে দেখাবো, এটা হলো স্কিউ বোর্ড, এই যে ডানেরটা, আর বামেরটা হলো বোর্ড, ঠিক আছে। তাহলে এই যে এস এবং এফ পরস্পরের খুব নিকটে, এদের মধ্যবর্তী দুইটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসের যোগফল হলো 1.8 অ্যাংস্ট্রম। এই যে একটু আমি যে ফিগার দিয়ে দেখালাম, এটা আবার এখানেও আছে এলএল এর বইতে, এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর স্কিউ বোর্ডে হলো ওই যে স্কিউ বোর্ড, এই যে এটা স্কিউ বোর্ড, এখানে হলো ইক্লিপসিং ইন্টারঅ্যাকশনটা, ওই যে এই ইন্টারঅ্যাকশন গুলো নাই, ঠিক আছে, এই ইন্টারঅ্যাকশন গুলো নাই, এটা একটু আলাদাভাবে রোটেট করা, ঠিক আছে। এখন আসো বোর্ড থেকে তুমি কিভাবে স্কিউ বোর্ডে গেলাম, আমি যা বললাম অ্যাঙ্গুলার রোটেশন, ডিস্টরশন এবং হলো বন্ডের রোটেশন, এটা কি করে দিলাম খেয়াল করো। এই যে আমি একটু অ্যানোটেট করে দেই, আমি বুঝিয়ে দিচ্ছি কি করে হলো তুমি বোর্ড থেকে স্কিউ বোর্ডে যাবা। এই যে কার্বনটা, এই যে আমি ডিনোট করলাম, এই কার্বনটাকে তুমি টেনে সামনে নিয়ে আসো। দেখো এই কার্বনের সঙ্গে সি এবং ডি হাইড্রোজেন আছে, ঠিক আছে। তুমি স্কিউ বোর্ডে তাকাও, সি এবং ডি হাইড্রোজেন হলো এই যে এই কার্বনটা, এই যে রেড মার্ক করা, এটা দেখো আমার সামনে চলে আসছে। সি ছিল আগে পিছনে কার্বনের সঙ্গে, এটাকে যদি টেনে আমরা সামনে নিয়ে আসি, হ্যাঁ, এই যে টেনে সামনে নিয়ে আসলাম, এই যে দেখো সি এবং ডি হাইড্রোজেন যে কার্বনের সঙ্গে ছিল, এটাকে টেনে আমি সামনে নিয়ে আসছি, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে ডিফারেন্সটা কি, এই যে দেখো এফ যে কার্বনের সঙ্গে ছিল, এটাকে টেনে আমি হলো এই দিকে নিয়ে যাব, এই যে বাম দিকে নিয়ে যাব, হ্যাঁ, এটাকে করবো, এই যে এটা এই রোটেশনটা করাবো। এই যে দেখো এই যে এটা হলো এখন, এই যে এটা ছিল এই কর্নার একদম ডানে ছিল, এটাকে এখন টেনে আমি মাঝখানে নিয়ে আসছি, এই যে জায়গাটা নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে কি কাজটা করলাম আমরা, আবার বলছি যে এই যে দুইটা কার্বনকে আমি ইন্ডিকেট করি, এই যে দুইটা কার্বন, এই একটা কার্বন, এই যে একটা কার্বন, আর হলো এই একটা কার্বন, এই কার্বনটাকে এখানে যে ডি হাইড্রোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত, এটাকে টেনে আমি সামনে নিয়ে আসবো, আর এফ যে কার্বনের সঙ্গে যুক্ত, এটাকে টেনে আমি বাম দিকে নিয়ে যাব। তাহলে যে চেঞ্জ হয়ে নতুন একটা কাঠামো পাওয়া যাবে, সেটাই হলো আমার কি, স্কিউ বোর্ড। তাহলে বোর্ড থেকে স্কিউ বোর্ড কি করে হয় সেটা বুঝছো, অর্থাৎ দুইটা কার্বনকে আমি একটাকে সামনে টেনে নিয়ে আসলাম আর একটা বাম দিকে চাপিয়ে দিলাম। এই কাজগুলো করার পর অন্য কার্বনগুলো তাদের অবস্থানটা চেঞ্জ করেছে, এই চেঞ্জের ফলে যে নতুন একটা কাঠামো পেয়েছি, সেটাই হলো আমার স্কিউ বোর্ড। তাহলে ট্রু বোর্ড কি, স্কিউ বোর্ড কি, সেটাও তুমি ক্লিয়ার হলো এই ফিগার থেকে, ঠিক আছে।
মোটামুটি সাইক্লোহেক্সেনের যত কিছু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এরপর আশা করি আর তেমন কিছু কোশ্চেন থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখন এখানে সবগুলোই দেখানো হলো, চেয়ার, বোর্ড, টুইস্ট বোর্ড, হাফ চেয়ার, এগুলো গতকালও দেখিয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আজকে আমরা এখানেই রাখি, পরবর্তীতে আমরা অন্যগুলো আলোচনা করব এবং ইন ডিটেলস স্টেবিলিটি কি করে পরিবর্তিত হয়, প্রতিস্থাপক আসলে কি হয়, সব আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব। ওকে, আল্লাহ হাফেজ, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।